বিশ্ব সংবাদে পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন প্রকাশিত প্রচেষ্টায় একটি বড় রকমের প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার পথ বের করতে হবে, আর সেটি হচ্ছে সহিংসতায় ইন্ধন যোগানোর জন্য অন্যান্য দেশ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সযত্নে সাজানো অভিযান। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের একজন পদস্থ কর্মকর্তার কাছ থেকে এই সতর্ক বার্তাটি এলো। এই ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কৌশল ঘোষণা করেন। তার প্রশাসন বলছে এ ধরনের নীতিমালা ঘোষণা এই প্রথম। বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের ভেতরে সহিংস উগ্রবাদীদের সঙ্গে দেশের বাইরের উগ্রবাদীদের প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টিকে খাটো করেই দেখছে। একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং বিদেশি সন্ত্রাসবাদীদের মধ্যে দৃঢ় কোনো সম্পর্ক পায়নি। তবে অন্যান্য কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে এর কারণ এই সম্পর্কে আদেশ ও নিয়ন্ত্রণ মডেল অনুসরণ করছে না। স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগের সন্ত্রাস বিরোধী সমন্বয়ক জন কোহেন উগ্রবাদ সম্পর্কে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় কর্মসূচি আয়োজিত ওয়েবিনারে বলেন, বর্তমান হুমকির একটি মূল উপাদান হচ্ছে সহিংস আচরণে প্রভাব করতে পারে এমন কাহিনী গ্রহণ করা এবং দ্রুততা ছড়িয়ে দেয়া। তিনি বলেন, হুমকি প্রদানকারী অনেকেই আছে রাশিয়া, ইরান কিংবা চীনের মতো বিদেশি সরকারগুলো অথবা উগ্রবাদী নেতা বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যারা ওই ধরনের ক্ষোভের সুযোগ নিয়ে সমাজের মেরুকরণ করছে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উগ্রবাদীদের ওপর বিদেশি প্রভাব সম্পর্কে উদ্বেগ নতুন কোনো ব্যাপার নয়। বৃহস্পতিবার বিকেলে চীনের প্রথম মানুষবাহী স্থায়ী মহাকাশ কেন্দ্রে মহাকাশযান সেনজু 12 গিয়ে যুক্ত হলো। এতে 3 জন অভিজ্ঞ মহাকাশ ভ্রমণকারী নাই হাই শেং, লিউ বোমিং এবং তাং হংবো রয়েছেন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা দেওয়ার 6 ঘন্টা পর এটি ওই মহাকাশ কেন্দ্রের সঙ্গে মিলিত হয়। এই 3 জন মহাকাশচারী আগামী 3 মাস ওই মহাকাশ কেন্দ্রে থাকবেন, যার নামের অনুবাদ হচ্ছে স্বর্গীয় সম্মিলন। তারা সেখানে সাজ সরঞ্জাম বসাবেন এবং বিভিন্ন উপাদান পরীক্ষা করে দেখবেন। এই মিশনটি হচ্ছে গত 5 বছরে এই প্রথম মানুষবাহী মহাকাশ যাত্রা। আগামী বছর নাগাদ এই মহাকাশ কেন্দ্রকে সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য এটি হচ্ছে প্রয়োজনীয় 11 বার যাত্রার মধ্যে তৃতীয়। মনে করা হচ্ছে এই নতুন মহাকাশ কেন্দ্রটি 10 বছর সক্রিয় থাকবে। এই মহাকাশ কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের মহাকাশ কেন্দ্রের সময়সীমা পেরিয়ে চালু থাকতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রের অর্থায়ন 2024 সালে শেষ হয়ে গেলে তা হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের আইন নাসাকে মহাকাশের ব্যাপারে চীনের সঙ্গে কার্যত কোনো রকম সহযোগিতায় যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ করেছে। তবে চীন ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং প্রযুক্তিগত শক্তির দৃষ্টান্ত হিসেবে আগ্রাসী মনোভাব নিয়েই তার মহাকাশ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনই হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ যারা মহাকাশে মানুষ পাঠালো। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ সরকার ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির অন্যতম সদস্য ঋণের ভারে জর্জরিত সুদানকে $76,60,000 অনুদান হিসেবে দিয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সাড়া দিয়ে সরকার এই সহায়তা দিয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। দেশে অনেকটা নাটকীয়ভাবে তার অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ রাখতে শুরু করেছে। একসময় দেশটি ছিল অতি দরিদ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তাই মন্তব্য করেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। 46 বছর পর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, বাংলাদেশ এখন বিস্ময়কর সফলতার এক ঠিকানা। দেশটির মাথাপিছু আয় এখন $2,227, ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ভারতের মাথাপিছু আয় $1,947। পাকিস্তান অনেক পেছনে, দেশটির মাথাপিছু আয় $1,543। এই মুহূর্তে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে $45 বিলিয়ন। যাই হোক, কি এমন ঘটলো যে বাংলাদেশ একের পর এক চমক সৃষ্টি করছে? অর্থনীতিবিদরা বলছেন এর পেছনে রয়েছে 3টি কারণ: রপ্তানি, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক দূরদর্শিতা। সিবিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন, অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি আরও 3টি কারণ রয়েছে: সহানুভূতি, অর্থনৈতিক ডিপ্লোমেসি এবং রাজনৈতিক সদিচ্ছা। সক্ষমতা কিছুটা তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটার চাইতে মূল হচ্ছে যে
একটা ইকোনমিক সিম্পেথি এবং লিডারশিপ, ইকোনমিক ডিপ্লোমেসি, এইটারই আর কি আমি এইভাবেই ব্যাখ্যা করব। এই যখন অবস্থা তখন আচমকা খবর হলো বাংলাদেশ শ্রীলঙ্কাকে $20 কোটি অর্থ সহায়তা দিয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যম প্রশ্ন তুলেছে, বাংলাদেশ স্বাবলম্বী হতে পারলে আমরা কেন পারবো না? বুধবার অর্থ মন্ত্রণালয় আরও চমকপ্রদ খবর দিয়েছে। বলা হয়েছে, আফ্রিকার হতদরিদ্র দেশ সুদানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। 65 কোটি টাকা সহায়তা দিয়েছে IMF এর ঋণের বোঝা কমাতে। IMF এর কাছ থেকে দেশটি 5,10,000 কোটি টাকা ঋণ নিয়েছিল। অর্থনৈতিক সংকট এতটাই তীব্র, দেশটি ঋণ শোধ করতে পারছিল না। দেশে দেশে সাহায্য চেয়ে বার্তা পাঠানোর পর বাংলাদেশ এগিয়ে এসেছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় বলেছে, সুদান অত্যাধিক ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র। সরকার আশা করে এই অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। একসময় সুদান ব্রিটিশ কলোনি ছিল। এক চুক্তি বলে 1956 সালের 1 জানুয়ারি দেশটি স্বাধীনতা লাভ করে। স্মরণ করা যায় যে গত বছর আফ্রিকার আরেকটি দেশ সোমালিয়াকেও বাংলাদেশ 8 কোটি টাকার বেশি অর্থ সাহায্য দিয়েছিল। সেটাও ছিল IMF এর ঋণ পরিশোধে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। সদ্য বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা নেতা মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা বলয় আজ তুলে নেওয়া হলো। তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় যখন 3 বছর 8 মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনীর ওয়াই পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়েছিল তাকে। তারপর তার নিরাপত্তার মাত্রা আরও বাড়ানো হয়েছিল। এই সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়া নেতা মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা বলয় আজ তুলে নেওয়া হলো। তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় যখন 3 বছর 8 মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনীর ওয়াই পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছিল তাকে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে সেই নিরাপত্তা স্তর বাড়িয়ে জেড শ্রেণীর করা হয়েছিল। তাতে 33 জন CRPF জওয়ান 3 শিফটে ভাগ হয়ে তাকে নিরাপত্তা দিতেন। অতি সম্প্রতি বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর পশ্চিমবঙ্গ সরকার তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তখনই মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছিলেন তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিতে, কিন্তু কেন্দ্র থেকে সে ব্যাপারে কোনো চিঠি দেওয়া হয়নি বা কোনো যোগাযোগ করা হয়নি। শেষ পর্যন্ত আজ ওর CRPF বাহিনীকে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে মুকুল রায়ের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রাজ্য পুলিশ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। একটি নতুন গবেষণায় বলা হচ্ছে, কোভিড-19 ডেল্টা প্রকরণটি প্রথমে যুক্তরাজ্যে শনাক্ত আলফা প্রকরণের চেয়ে অনেক বেশি সংক্রামক এবং মারাত্মক। তবে সুখবর হচ্ছে, কিছুটা কম হলেও টিকা এক্ষেত্রেও অনেকটাই কার্যকর। বহনযোগ্য রোগের গতি নির্ধারক হার্ভার্ড TH চান স্কুল অফ পাবলিক হেলথ সেন্টারের সংক্রামক ব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক বিল হ্যানেচ বলছেন, অন্যান্য প্রকরণের চেয়ে ডেল্টা বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক প্রকরণ। ধনী দেশগুলোর বাইরে টিকা প্রদান যখন অত্যন্ত ধীর গতিতে চলছে, তখন সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক উইলিয়াম পাউডারলি বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষই অস্বাভাবিক ঝুঁকির সম্মুখীন। এই ডেল্টা প্রকরণটি প্রথমে ভারতে শনাক্ত হয়। সম্ভবত সে দেশে এই রোগ সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে ডেল্টা প্রকরণটি দায়ী। যুক্তরাজ্যে যখন এই প্রকরণটি ছড়ালো, তখন তা কয়েক সপ্তাহের মধ্যেই আলফা প্রকরণকে ছাড়িয়ে গেল। বর্তমানে যুক্তরাজ্যে এই ডেল্টা প্রকরণই নতুন সংক্রমণের 90% জন্য দায়ী বলে সরকারি সংখ্যায় জানা যায়। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পরিচর্যা বিভাগের অধ্যাপক আজিজি শেখ বলেন, যে গতিতে এ রোগ ছড়াচ্ছে তা রীতিমতো আশঙ্কাজনক। আগামী মাসে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জাপান, টোকিও এবং তার আশপাশের করোনা ভাইরাসের কারণে আরোপিত জরুরি অবস্থা ক্রমশই শিথিল করবে বলে আজ বৃহস্পতিবার তাদের পরিকল্পনা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঘোষণা করেন যে রোববার জরুরি অবস্থা শেষ হলে সরকার আধা জরুরি অবস্থায় সরে আসবে। তবে এই শিথিল বিধিনিষেধ অলিম্পিক্স শুরুর মাত্র 12 দিন আগে 11 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। অনুমান করা হচ্ছে, অলিম্পিক্সের খেলা যে জায়গাগুলোতে হবে সেখানে সরকার সর্বাধিক 10,000 দর্শককে প্রবেশ করতে দেবে। জাপানি রাজধানী এবং তার আশপাশে কোভিড-19 প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোড়াতে প্রথমে 1 মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং তা মে মাসের শেষের দিকে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এই রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেখানে অলিম্পিক্স অনুষ্ঠানের বিরুদ্ধে বিশেষত চিকিৎসা বিশেষজ্ঞদের আপত্তি সোচ্চার হয়ে ওঠে এবং তারা সুগাকে এই খেলা বন্ধ করতে বলেন। গত বছর করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স স্থগিত করা হয়েছিল। এবছরও বিদেশি দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। বাংলাদেশ সরকার করোনা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন উৎস থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আহমদ কায়কাউস এমন তথ্য জানিয়ে বলেন, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি পুনরায় শুরু করার প্রত্যাশা করছে সরকার। আমরা কিন্তু কারো দয়া চাই না। বাংলাদেশ সরকার সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারবো। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা দিয়ে গত 7 ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিলে 26 এপ্রিল থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম স্থগিত করে দেয় সরকার। ভারত থেকে আমদানি করা অ্যাস্ট্রাজেনিকা টিকার মজুদ প্রায় শেষ হয়ে যাওয়ায় 14 লাখের উপর মানুষের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, টিকা আমদানির পাশাপাশি সরকার বাংলাদেশেও টিকা উৎপাদন করার বিষয়ে বিভিন্ন দেশের টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে হাইব্রিড ধানের জনক অধ্যাপক ইউয়ান লিংপিং স্মরণে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনা সংক্রমণ রোধে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকা সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। তিনি বলেন, চীনের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বাজারে করোনা টিকার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার ও জনগণকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। লি জিমিং বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে ইতিমধ্যেই 2 দফায় 11 লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। অপরদিকে দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণহানি ও সংক্রমণ 2 বেড়েছে। আজ সরকারের দেয়া তথ্য মোতাবেক এই সময় করোনায় মারা গেছেন 63 জন এবং নতুন আক্রান্ত হয়েছেন 3840 জন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের ডেল্টা ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বলে গবেষণায় তথ্য মিলেছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান ICDDRB পরিচালিত ওই গবেষণায় এমন তথ্য আসার পর নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত থেকে আসা করোনা ডেল্টা ধরনটি সীমান্ত এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই এলাকায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে ঢাকায় দ্বিগুণ হারে রোগী শনাক্ত হওয়ার মধ্যেই বৃহস্পতিবার ICDDRB তথ্যটি প্রকাশিত হয়। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রতিবেদন প্রকাশ না করলেও গবেষণা ফলের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, গত মে মাসের শেষ সপ্তাহ ও জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে 60টি নমুনা সংগ্রহ করে গবেষণা চালানো হয়। এতে দেখা যায় 68% নমুনা ডেল্টা ভ্যারিয়েন্টের। ICDDRB জানিয়েছে, গবেষণা প্রতিবেদনটি সংস্থার নিয়ম অনুযায়ী পরবর্তীতে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে করোনা ভাইরাসের বিস্তার ও গতি প্রকৃতি নিয়ে ICDDRB বাংলাদেশ সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা IEDCR এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।